Hello dear audience, Assalamu alaikum. Welcome to my channel Bitbet Story. Dear audience, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যালওয়্যার অ্যানালাইসিস #01। তার মানে হচ্ছে আমরা একটা নতুন প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি এই চ্যানেলে, যেখানে ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে অনেক কথাবার্তা হবে এবং আজকে হচ্ছে তার 1 নম্বর ভিডিও। ওকে, তো এই ভিডিওতে আমরা কি শেখার চেষ্টা করব? এই ভিডিওতে আমরা শেখার এবং জানার চেষ্টা করব ম্যালওয়্যার পরিচিতি, মানে ম্যালওয়্যারের সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করব, সিস্টেমে কিভাবে ম্যালওয়্যার প্রবেশ করে, ওয়েবের মাধ্যমে কিভাবে ম্যালওয়্যার ছড়ানো হয়ে থাকে। এই তিনটা জিনিসের উপর আমরা একটু ফোকাস করে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, সবার প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি ম্যালওয়্যারটা আসলে কি জিনিস। আমি যদি একদম সাধারণভাবে বলতে চাই তাহলে হচ্ছে ম্যালওয়্যার হচ্ছে একটা ভাইরাস সাধারণ জনগণের জন্য। কিন্তু আমার এই প্রেজেন্টেশন যদি কোনো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অথবা সাইবার সিকিউরিটিতে আগ্রহী কেউ যদি দেখে থাকেন, তাহলে তাদের জন্য আমি বলছি ম্যালওয়্যার হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালিসিয়াস শব্দটাকে যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় হচ্ছে দূষিত বা ক্ষতিকর। তেমনি এই ম্যালিসিয়াস সফটওয়্যারগুলো হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। সফটওয়্যারকে আমরা এই মুহূর্তে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভালো সফটওয়্যার, একটা হচ্ছে মন্দ সফটওয়্যার। তো এই মন্দ সফটওয়্যারটা হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার কি করে? ম্যালওয়্যার অবশ্যই কোনো ভালো কাজ করে না। সে মানে কি বলবো, একজন ইউজারকে প্রতি মুহূর্তে সে ডিস্টার্ব করে এবং হ্যাকারদের জন্য এটা হচ্ছে একটা 1 নম্বর ওয়েপন। আর সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অথবা এনথুসিয়াস্টদের জন্য এটা হচ্ছে একটা মারাত্মক রকমের মাথা ব্যথার কারণ। এবং সাইবার সিকিউরিটিতে যদি আপনি ক্যারিয়ার করতে চান, আপনাকে অবশ্যই ম্যালওয়্যার অ্যানালাইসিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। কেন থাকতে হবে ব্যাপার? ম্যালওয়্যার তো আমি বললাম যে দূষিত সফটওয়্যার, মানে খারাপ সফটওয়্যার বা ব্যাড সফটওয়্যার, মন্দ সফটওয়্যার, ওকে, যেটাই হোক। কিন্তু এই ম্যালওয়্যারের কিন্তু অনেকগুলো ধরন আছে। সেটা হচ্ছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, রুটকিট, ব্যাকডোর, বোটনেট, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, স্কেয়ারওয়্যার, ক্রিপ্টার, কিলগার, এরকম অনেক অনেক অনেক। প্রতি মুহূর্তে সাইবার আক্রমণকারীরা বা হ্যাকাররা নিত্য নতুন ম্যালওয়্যার তৈরি করতেছে। এই যে আমি জিনিসগুলোর কথা বললাম, এগুলো সব এক কথা হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার। কিন্তু এগুলোকে আমরা কেন ভাগ করছি সেইটা যখন আমরা এই ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান নিয়ে অনেক বড় মাপের একটা ভিডিও তৈরি করব এর পরবর্তীতে, সেই ভিডিওতে আমি বলবো যে ম্যালওয়্যারকে কেন এতগুলো ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তো ছোট্ট কথা একটা বলি, সেটা হচ্ছে ম্যালওয়্যারকে এতগুলো ভাগে ভাগ করার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা ক্যাটাগরি ভাইরাস, ওয়ার্ম, এদের আক্রমণের ধরনটা এক এক রকম। এই ধরনটা সম্পর্কে, এই সিম্পটমটা সম্পর্কে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যদি সূক্ষ্ম জ্ঞান রাখতে পারে তাহলে খুব দ্রুত সে ভাইরাসটাকে পাকড়াও করতে পারে, মানে ম্যালওয়্যারটাকে সে পাকড়াও করতে পারে এবং প্রতিষেধক ব্যবস্থা নিতে পারে। এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, টাকা পয়সা কম খরচ হয় এবং সিস্টেম খুবই দ্রুত তার আগের অবস্থানে ফিরে আসে। ওকে, এইটা হচ্ছে সামারি, কিন্তু আমরা ডিটেলস আরো পরে বলবো। জাস্ট আমাদের এই প্লেলিস্টটা দেখতে থাকুন। ওকে, আর এই প্রেজেন্টেশনটা আপনারা দেখতে থাকুন। তো এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, যারা ম্যালওয়্যার তৈরি করে, বিতরণ করে বা ব্যবহার করে তাদেরকে সাধারণভাবে ম্যালওয়্যার প্রোগ্রাম বা সাইবার অপরাধী বা হ্যাকার বলা হয়। তাদের উদ্দেশ্যই থাকে আর্থিক লাভ, তথ্য চুরি, সাইবার গুপ্তচর বৃত্তি, প্রতিশোধ, নাশকতা কিংবা কেবল বিশৃঙ্খল সৃষ্টি করা। যেমন স্কিপ কিডি যাদের বলা হয়, একেবারে প্রাইমারি লেভেলের হ্যাকার, এদের কাজই হচ্ছে আপনার দুষ্টামি করা, একজন ব্যবহারকারীর প্রচন্ড রকমের ডিস্টার্ব করা, এর চেয়ে বেশি কিছু কিন্তু তারা করতে পারে না। জিনিসটা হচ্ছে এরকম। তো বাজারে এই মুহূর্তে প্রচলিত যে ম্যালওয়্যার গুলো আছে সেগুলো হচ্ছে ট্রোজান, ব্যাকডোর, রুটকিট, র্যানসমওয়্যার, অ্যাডওয়্যার, ক্রিপ্টার, বোটনেট, স্পাইওয়্যার, ওয়ার্ম, ভাইরাস, যেগুলো আমরা বলছি। আমরা একটু সামনে যাই, লিংকে ক্লিক করার সাথে সাথে একটা ম্যালওয়্যার সেইখানে ডাউনলোড হয়ে গেল, ওই ব্যবহারকারী কিন্তু সেটা জানতেও পারলো না। এটা ডকুমেন্টের সাথেও হইতে পারে, যেমন ডকুমেন্টের সাথে এইভাবে যে অনেকে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল পাঠায়, কিন্তু
এইটা তারা জানে না, অনেক সাধারণ ব্যবহারকারী হয়তো এটা জানে না যে এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ডের ব্যাকএন্ডেও কিন্তু আপনার প্রোগ্রাম করা যায়, এবং ভিজুয়াল বেসিক্স এখানে একটা মারাত্মক প্রোগ্রামিং কোড, এবং এটা সাধারণত প্রফেশনালরা সাধারণত বলে থাকে ম্যাক্রো। এই ম্যাক্রো সম্পর্কে অনেক সাধারণ পার্সন এটা জানে না, আর ফাইলের সাথেও থাকতে পারে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার পোর্টেবল হার্ডওয়্যার মিডিয়া বা অপসারণযোগ্য ডিভাইস। জিনিসটা কেমন? আপনার বন্ধু আপনার একটা পেন ড্রাইভ দিল, আপনি জানলেনও না যে ওই পেন ড্রাইভের মধ্যে আসলে কি মুসিবত আপনার জন্য ওয়েট করতেছে। আপনি পেন ড্রাইভটা ঢুকায় দিলেন, আপনার পিসিতে হয়তো আপনার সিস্টেমে বা পিসিতে বা ল্যাপটপে যেটাই বলি না কেন, এখানে অটো ফিচার হয়তো অন করা আছে, ব্যাস কাজ হয়ে গেল। আপনার পেন ড্রাইভের ভিতরের জিনিসটা অটোমেটিক্যালি রান করলো, আপনার কিচ্ছু করা লাগলো না, এবং অটোমেটিক্যালি ডাউনলোড হলো, যেটা আপনি জানেন না। তো জিনিসটা হচ্ছে এরকম। এই জন্য আমাদের সিস্টেমে, মানে ল্যাপটপ বলি, ডেস্কটপ বলি, যে কোনো জায়গায় বলি, আমাদের কিন্তু অটো প্লে ফিচারটা অফ রাখা উচিত। আমরা সবসময় করি কি, যে আমরা হয়তো যারা বুঝি না, যারা সাধারণ ব্যবহারকারী, তারা হয়তো অনেক কিছু বুঝি না, তারা অটো প্লে ফিচারটা আমরা জাস্ট অন রাখি। আপনারা জাস্ট একটু ইউটিউব থেকে দেখবেন যে অটো প্লে ফিচারটা কিভাবে অফ করে, এবং এটা অফ করে রাখাটাই বেটার। এবার হচ্ছে ব্রাউজার ও ইমেল সফটওয়্যারের ত্রুটি। জিনিসটা হচ্ছে এরকম যে অনেকে করে কি, ব্রাউজার আপডেট করে না, সফটওয়্যার তো আপডেট করেই না, ব্রাউজারও করে না, ওই সেই মান্দাত্তার আমলের ব্রাউজার দিয়ে সে কাজ চালায় দিচ্ছে। সে জানতেছেও না যে এই ব্রাউজারটা তার জন্য ক্ষতিকর। ইমেল সফটওয়্যার, যেমন আমরা আউটলুকের কথাই বলতে পারি, হয়তো সে আপডেট করে নাই। এক্ষেত্রে দেখা গেল যে হয়তো ব্যবহারকারী এমন ওয়েবসাইটে গেছে যে ওয়েবসাইটে হচ্ছে যে টোটালি ম্যালওয়্যারে ভরপুর, এবং সেইখান থেকে অনেক সময় দেখা গেল যে ব্রাউজ করতে গেলেই হয়তো উল্টাপাল্টা একটা জায়গায় মাউস ক্লিক করে ফেলছে, ম্যালওয়্যার ডাউনলোড হয়ে গেছে। ওই পাবলিক সেটা জানেও না, কারণ ব্রাউজার এখানে কোনো সিগন্যাল তাকে দেয় নাই, ইমেল সফটওয়্যার এখানে তারা কোনো সিগন্যাল দেয় নাই। তো যাই হোক, সাধারণ ব্যবহারকারীরা এই জিনিসগুলো জানা উচিত, তাদের ব্রাউজার অবশ্যই আপডেট রাখা উচিত, ইমেল সফটওয়্যার আপডেট রাখা উচিত, তাহলে এই যে রিস্কটা, ম্যালওয়্যার প্রবেশ করার রিস্ক, এই ঝুঁকিটা অনেকটাই কমে যায়। অনিরাপদ প্যাচ ব্যবস্থাপনা। প্যাচ হচ্ছে কি, আমরা যে কি বলবো, যে অনেক সময় অনেক সফটওয়্যার ইউটিলাইজ করি, ধরলাম আমরা হয়তো ভিডিও এডিটর ইউজ করি, তো মাঝে মাঝে হয় কি, যখন ইন্টারনেট কানেকশন হয় পিসিটা, তখন বলে যে এই ভিডিও এডিটর, দেখা গেল অ্যাডোবি প্রিমিয়ার প্রোই আপনি ইউজ করেন, অথবা দেখা গেল যে আপনি ক্যাপকাট ইউজ করেন। তো ক্যাপকাট যখন আপনি ব্যবহার করতেছেন, তখন সাথে সাথে একটা সিগন্যাল দিল যে আপনার নতুন একটা আপডেট আসছে, আপডেটটা যদি আপনি সেট আপ দেন, তাহলে আপনার এই ফাংশনগুলো পাবেন, অথবা আপনার সফটওয়্যারটা আরো সিকিউর হয়ে যাবে। এটা ক্যাপকাটের ক্ষেত্রে আমি বলতেছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। ক্যাপকাট তো অনেক নামি দামি সফটওয়্যার, তাদেরটা আপনার ডাউনলোড করতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের মতো জায়গায়, অথবা দেখা গেল যে এমন কোন পার্সন আছে যে নিজের খুব জ্ঞানী মনে করে, সে করে কি, আপনার পাইরেট সফটওয়্যার ইউজ করে। সে এই পাইরেট সফটওয়্যারে কিন্তু একটা রিস্ক, কিন্তু সে দেখা গেল পাইরেট সফটওয়্যার ইউজ করলো, ক্র্যাক সফটওয়্যার ইউজ করলো, ইউজ করার পর এগুলোর প্যাচ যখন আসে, তখন সে করে কি, পণ্ডিতি করে আর আপডেট করে না। কারণ প্যাচ যদি আপডেট করে, তাইলে তো ওই সফটওয়্যারের আসল কারুকার্য ধরা পড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট বলবে যে আপনি এটা কেনেন, অথবা পারচেজ করেন, অথবা এটা মেয়াদ শেষ। তো ওই পাবলিক করে কি, প্যাচ আর আপডেট করে না। আপডেট না করার কারণে ওই প্যাচ, মানে ছোট ওই সফটওয়্যারটা যখন আপনার মূল সফটওয়্যারের সাথে আপডেট করে না, সংযোগ স্থাপন হয় না, তখন করে কিছু দুর্বলতা তৈরি হয়। ওই দুর্বলতাগুলো দেখা গেল কোনো হ্যাকার ব্যবহার করে একটা ম্যালওয়্যার আসতে সিস্টেমে ঢুকায় দেয়। এটা হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় উইন্ডোজ, যেমন উইন্ডোজ 10 তো বইলাই দিছে তারা আর কোনো সিকিউরিটি প্যাচ দিবে না, তারপরে মানুষ এটা ব্যবহার করে। অ্যাজ এ রেজাল্ট, যদি কোনো কারণে উইন্ডোজ 10 পিসিতে অথবা উইন্ডোজ 10 সিস্টেমে কোনো কারণে কোনো ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যায়, এটা ধরা কিন্তু সো ডিফিকাল্ট, কারণ ইন্ডিকেটরও তখন সিগন্যাল দিতে চায় না। প্রতারণামূলক বা ছদ্মবেশী অ্যাপ্লিকেশন, এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। অনেক সময় হয় কি, ধরলাম বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করি, যেমন ফাইল হিপ্পো, এটা তো আমাদের একদম এক নম্বরে থাকে ফাইল হিপ্পো। আমরা এখান থেকে যে কোনো সফটওয়্যার আমরা ডাউনলোড করে ফেলাই। তো ডাউনলোড করতে গেলে দেখা গেল যে অনেক সময় এমন সফটওয়্যার আমরা ডাউনলোড করে ফেলাই নিজের অজান্তে, যেটা দেখতে মনে হয় যে একেবারে ভালো সফটওয়্যার, গুড সফটওয়্যার, আমার কাজে লাগবে, আসলে কিন্তু কাজে লাগে না। যখনই সেইটারে অ্যাক্টিভ করা হয়, ইনস্টল করা হয় সিস্টেমের সাথে সাথে, ওটা যখন যদি ম্যালওয়্যার হয়, একদম সিস্টেমে সুন্দরভাবে ইনস্টল হয়ে যায়। অবিশ্বস্ত ওয়েবসাইট ও ফ্রি সফটওয়্যার এরকম বহুত আছে। আমরা যেটা করি, যেমন গুগল প্লে স্টোর, এখান থেকে আমরা কোনো কিছু ডাউনলোড করতে চাই না, এটা মোবাইলের ক্ষেত্রে বললাম। আবার পিসির ক্ষেত্রে ওই যে বললাম না, যে ফাইল হিপ্পো থেকে সফটওয়্যার ডাউনলোড করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমরা সেগুলো ফলো করি না। ইভেন অনেক ওয়েবসাইট আপনার যেটা হয় যে সফটওয়্যার বিক্রিও করে, আমরা সেইখান থেকে কিনি না। আমরা করি কি, ফ্রি কিছু ওয়েবসাইট খুঁজি, এবং গুগলে দেখা যায় যে আমরা একটা সার্চ মারি,
এখন তো চ্যাট জিপিটি হয়েছে, সেখানে একটা সার্চ দিয়ে বলে যে ফ্রি ওয়েবসাইট কি আছে অথবা ফ্রি সফটওয়্যার কি আছে আমার এই কাজে লাগবে, সুন্দরভাবে সেগুলো আমাদের সামনে চলে আসে, আমরা সেখান থেকে ডাউনলোড করি। তো ওইখানে আমরা সিকিউরিটির কথা একদমই চিন্তা করি না, অ্যাজ এ রেজাল্ট এখান থেকেও কিন্তু ম্যালওয়্যার স্প্রেড আউট হতে পারে। 7 নাম্বার, ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা। সেম, আমরা ইন্টারনেট থেকে দেখা গেল যে অবিশ্বস্ত কোনো ওয়েবসাইট থেকে অনলাইন গেম, স্ক্রিন সেভার, মিউজিক প্লেয়ার, ভিডিও ফাইল, সাবটাইটেল, ম্যাক্রো সমেত ওয়ার্ড, এক্সেল, যেটা আগেই বলছে এগুলো আমরা সুন্দরভাবে ডাউনলোড করি, কিন্তু আমরা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করি না। এবং আমরা যেটা করি উইন্ডোজ থেকে একেবারে ওই যে যেটা সিগন্যাল দেয় ভাইরাস অথবা সাসপিসিয়াস ফাইলের, সেইখান থেকে আমরা ইন্ডিকেটরটাও অফ করে রাখি। কি আর করা, ইন্টারনেট থেকে ফাইলগুলো যাই হোক ডাউনলোড হয়ে যায়, ম্যালওয়্যার প্রবেশ করে। ইমেল অ্যাটাচমেন্ট এটা তো আছেই, তবে এটা বর্তমানে আল্লাহর রহমতে মানুষজন এখন অনেক সচেতন, যার কারণে আর একটা জিনিস হচ্ছে জিমেইল অথবা ইয়াহো যেখান থেকে হোক না কেন, ওই ধরনের যদি থাকে কোনো সন্দেহ থাকে তাহলে তারা আগে থেকে সিগন্যাল দেয়। তারপর অনেকে ভুল করে ফেলায় আর কি। নেটওয়ার্ক প্রপাগেশন মানে কি, এক নেটওয়ার্কে হয়তো ম্যালওয়্যারটা আছে এবং আরেক নেটওয়ার্কে সে অ্যাটাক করে বা ছড়ায় পড়ে, এটা হচ্ছে নেটওয়ার্ক প্রপাগেশন। যেমন ধরা যাক আপনি আপনার ল্যাপটপটা নিয়ে চলে গেছেন কোথায়, পাশের কোনো রেস্টুরেন্টে চলে গেছেন, রেস্টুরেন্টে যায় সেখানকার নেটওয়ার্কে আপনি অ্যাড হয়েছেন, ওয়াইফাই হোক অথবা যেটাই হোক, ওইখানে যদি কোনো ম্যালওয়্যার থাকে সেটা আপনার সিস্টেমে চলে আসতে পারে। ফাইল শেয়ারিং সার্ভিস এখান থেকেও আসতে পারে। আমরা ফাইল শেয়ারিং সার্ভিস, এফটিপি সার্ভিস থেকে আমরা বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করি, মুভি ডাউনলোড করি, এখান থেকে ছড়াইতে পারে অন্য ম্যালওয়্যারের মাধ্যমে। এটা মারাত্মক জিনিস। দেখা গেল যে এমন একটা ম্যালওয়্যার, আসলে সেটা ম্যালওয়্যার হিসেবে ধরাই পড়তেছে না অ্যান্টিভাইরাসও সেটা ডিটেক্ট করতে পারে। ও করে কি, নিজে হয়তো ওই ম্যালওয়্যার ক্যাটাগরির মধ্যে পড়তেছে না, কিন্তু তার ছোট্ট একটা কাজ হচ্ছে আরেকটা ম্যালওয়্যারে ডাউনলোড করা। তো এই ভাবে অন্য ম্যালওয়্যারের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াই পড়তে পারে। আর ব্লুটুথ ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা আমি কিছুক্ষণ আগে যে ফাইল শেয়ারিং এর সময় বললাম যে ব্লুটুথ এবং ওয়াইফাই আপনি জানেন না, চিনেন না, আপনি একটা জায়গায় যায় ধুম করে ফ্রি দিল আর আপনি খাইয়ে ফেলাইলেন, বিপদে তো আপনি পড়বেনই। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বললাম যে একজন সাধারণ ব্যবহারকারী কিভাবে ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে। ওকে, এইবার আরেকটা জিনিস, যে ওয়েবে ম্যালওয়্যার ছড়ানোর সাধারণ কৌশল, মানে দুইটা হইতে পারে, আপনার অফলাইনেও ম্যালওয়্যার ছড়ায় পড়তে পারে, আপনার অনলাইনেও ম্যালওয়্যার ছড়ায় পড়তে পারে। এটা হচ্ছে অনলাইনের সিস্টেমটা কি, যেমন একটা ওয়েবসাইট আছে যে হচ্ছে ম্যালওয়্যার আক্রান্ত বিভিন্ন ফাইল সরবরাহ করে, যেখানে অনেক ম্যালওয়্যার আছে এবং এটা দেখা গেল ব্যবহারকারী খুব পছন্দ, তখন ব্যবহারকারী করে কি ওই রকম একটা ওয়েবসাইট তৈরি কইরা সে করে কি এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে যেটা হয়, যখন ওই গাধা টাইপের বা সাধারণ ব্যবহারকারী একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দেয় যে আমার এই সফটওয়্যার দরকার অথবা আমার এইটা দরকার, তখন দেখা গেল যে ওই যে ব্ল্যাক হ্যাট ওয়েবসাইটটা আছে, ব্ল্যাক হ্যাট এসইও করা যে ওয়েবসাইটটা আছে, সেটা করে কি একদম উপরে চলে আসে। উপরে যখন আসে, স্বাভাবিকভাবে সাধারণ ব্যবহারকারী কি করে, গুগলের একদম ফ্রন্ট পেজের একদম টপে যে ওয়েবসাইটটা থাকে সেটা সে ট্রাস্টেড মনে করে, দেয় একটা ক্লিক করার পর ওইখানে যদি যায়, সেখানে দেখা গেল যে এমনও ম্যালওয়্যার আছে যেগুলা জাস্ট সিস্টেমে ব্রাউজারে গেছে, ব্রাউজারের বাগ খুঁজা সে অটোমেটিক্যালি ডাউনলোড হয়েছে, অথবা দেখা গেল যে আপনার সেইখান থেকে সফটওয়্যার ডাউনলোড করছে ব্যবহারকারী ওই ওয়েবসাইট থেকে, অ্যাজ এ রেজাল্ট ছড়ায় গেছে। সোশ্যাল ইঞ্জিনিয়ার ক্লিক জ্যাকিং, এইটা হচ্ছে ক্লিক করতে বাধ্য করা। ওই যে বললাম না, মেসেঞ্জারের মাধ্যমে, মেসেঞ্জারে হয়তো এমন ভয়াবহ একটা এসএমএস পাঠাইছে হ্যাকার, অথবা এমন লোভনীয় একটা এসএমএস পাঠাইছে যে দেখার সাথে সাথে আর কোনো চিন্তা ভাবনা কিছু নাই, ধাম করে ক্লিক করে বসছে। স্পেয়ার ফিশিং, এই ফিশিংটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা ওয়ে ম্যালওয়্যার স্প্রেড আউট করার জন্য, হ্যাকাররা এটা খুব ব্যবহার করে। এবং এই যে ফিশিং এর যে বিভিন্ন ক্যাটাগরি, এগুলো মারাত্মক, এগুলো সম্পর্কে মানুষ ধারণা না থাকলে কিছুই করার নাই। তারপর হচ্ছে ম্যালভার্টাইজিং, দেখা গেল যে এমন অ্যাডভার্টাইজ দিছে ওয়েবসাইটে যে মানুষ মনে করতেছে খুব উপকারী, আসলে কিন্তু ক্ষতিকর, এটা বলা হয় ম্যালভার্টাইজিং সিস্টেম। কম্প্রোমাইজড লেজিটিমেট ওয়েবসাইট, অনেক সময় দেখা গেল যে বৈধ ওয়েবসাইট কিন্তু সেটা কম্প্রোমাইজড হয়ে গেছে, ওয়েবসাইট ওইটারে হ্যাক করছে, কারণ জানে যে যে ভিকটিম মানে যে শিকার সে এখানে আসবে এবং কিছু ডাউনলোড করবে, কারণ এটা হচ্ছে একেবারে লেজিটিমেট বৈধ, এবং ওইখানে অবশ্য এই যে ব্যবহারকারী তারও কোনো দোষ নাই, তারও এখানে কোনো দোষ নাই, সে বৈধ ওয়েবসাইটেই গেছে, কিন্তু সে যখন ডাউনলোড করলো ওই যে জিনিসটা ডাউনলোড করলো সেই ডাউনলোডের মধ্যেই ম্যালওয়্যার চলে গেছে অনেক আগেই, সেটা তার জানারও কথা না। এক্ষেত্রে তার একটা জিনিস, যে সে যদি একটু চেক করে নেয় ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে, তাহলে জিনিসটা ডিটেক্ট হতে পারে, আদারওয়াইজ এখানে ব্যবহারকারী কোনো দোষ নাই। ড্রাইভ বাই ডাউনলোড অত্যন্ত বিপজ্জনক।
দেখা গেল যে ওয়েবসাইট ভিজিট করছে ব্যবহারকারী, একজন সাধারণ ইউজার, সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এগুলো কেন ডাউনলোড হয় এটা সাধারণ ব্যবহারকারীরা বোঝানো যাবে না। সাধারণ ব্যবহারকারীর জন্য একটাই কাজ, অ্যান্টিভাইরাস আপডেট করা আর উইন্ডোজ অলওয়েজ আপডেট থাকা। স্প্যাম ইমেল এটা তো আছেই, তবে স্প্যাম ইমেলে ঢুকা যদি আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান, এটা আপনার জন্য মারাত্মক ভুল, আপনি এটা কখনোই করবেন না। একজন সাধারণ ব্যবহারকারী যদি আপনি হন কখনোই এটা করবেন। তো এই হচ্ছে ওয়েবে ম্যালওয়্যার ছড়ানোর বিভিন্ন কৌশল, যে ব্ল্যাক হ্যাট এসইও, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ক্লিক জ্যাকিং, স্পেয়ার ফিশিং, ম্যালভার্টাইজিং, কম্প্রোমাইজ লেজিটিমেট ওয়েবসাইট, ড্রাইভ বাই ডাউনলোড, স্প্যাম ইমেল। সো বি কেয়ারফুল। এতক্ষণ যেই কথাগুলো আমি বললাম এগুলো প্রোটেক্ট করার একমাত্র ওয়ে হচ্ছে আপনি প্লিজ আপনার সিস্টেমে অ্যান্টিভাইরাস হালনাগাদ করে রান করবেন এবং আপনার উইন্ডোজকে সবসময় হালনাগাদ থাকবেন, আর যে কোনো জায়গায় ক্লিক করবেন না। আপনার সচেতনতাই আপনার অনেকটা সেভ করতে পারে, ঝুঁকি কমাই দিতে পারে। এখন আমি একটা জিনিস বলি যে ম্যালওয়্যার সম্পর্কে আমরা জানছি, ম্যালিসিয়াস সফটওয়্যার সেটা কিভাবে ছড়ায় এটা আমরা জানছি। এখন হচ্ছে ম্যালওয়্যারের উপাদান সমূহ। একটা ম্যালওয়্যার হচ্ছে ফুল একটা সফটওয়্যার, কিন্তু এর বিভিন্ন উপাদান থাকে। এই উপাদানগুলোর মধ্যে প্রথম হচ্ছে ক্রিপ্টার। ক্রিপ্টারের কাজ কি? ম্যালওয়্যারের অস্তিত্ব গোপন রাখে। কারণ আপনি সফটওয়্যার ডাউনলোড করলেন অথবা যে কোনো ভাবে সে প্রবেশ করলো, এরপর কি করবে? আপনার দেখা গেল যে অনেক সময় অ্যান্টিভাইরাস ও রিয়েল টাইম একটা চেক দেয়, আবার উইন্ডোজে তো রিয়েল টাইম অ্যালার্ট আছেই। তো ক্রিপ্টার যেটা করে, কোডরে এমন ভাবে সুরক্ষিত করে যে অ্যান্টিভাইরাস কিংবা অন্য নিরাপত্তা সফটওয়্যার গুলো এটা দেখা গেল যে একটা যদি স্ক্যান চালায়, সে আস্তে সে ক্রিপ্টার ম্যালওয়্যারটারে বাইপাস করে নিয়ে চলে যায়। 2 নম্বর হচ্ছে ডাউনলোডার। ম্যালওয়্যারের মধ্যে একটা ডাউনলোডার নামে একটা পার্ট থাকে, যার কাজই হচ্ছে ডাউনলোড করতে সহায়তা করা। ড্রপার, এ হচ্ছে বাহক। ক্ষতিকর কোডগুলা এই ড্রপারের মধ্যে থাকে এবং দেখা গেল যে কি বলবো, এই ড্রপারের কারণে অ্যান্টিভাইরাস স্ক্যান করতে পারতেছে না ঠিকমতো, অথবা স্ক্যান করলেও ধরতে পারতেছে না এবং পুরো ম্যালওয়্যারটা তখন সুন্দর করে সিস্টেমের জায়গা মতো চলে যায়। এক্সপ্লয়েট, এর কাজ হচ্ছে যদি সিস্টেমে একবার ঢোকে ম্যালওয়্যার, এর কাজ হচ্ছে সিস্টেমের ত্রুটি বা দুর্বলতা খুঁজে বের করা এবং সেইগুলো কাজে লাগানো। এক্সপ্লয়েট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে লোকাল এক্সপ্লয়েট আর একটা হচ্ছে রিমোট এক্সপ্লয়েট। লোকাল এক্সপ্লয়েটটা একদম সিস্টেমের মধ্যেই ঢুকে যায়, মধ্যে ঢুকে কাজ করে। আর রিমোট এক্সপ্লয়েট কি করে? কমান্ড এন্ড কন্ট্রোল দেয়। ওই যে সিস্টেমে ম্যালওয়্যারটা প্রবেশ করে সেখানে কমান্ড এন্ড কন্ট্রোল দেয়, আর রিমোট থেকে যেটা করে একজন হ্যাকার সেটারে বৈশা ইউটিলাইজ করতে পারে। ইনজেক্টর, দেখা গেল পিসিতে অনেক প্রসেস চলে, এটা তো আমরা জানি, সিস্টেম বা ল্যাপটপ বা পিসি যেখানেই বলে অনেক প্রসেস চলে। ইনজেক্টর করে কি সবচেয়ে দুর্বল প্রসেসের সাথে ম্যালওয়্যারটা অ্যাটাচ করে ফেলায়। অবফাস্কেটর হলো এমন একটি উপাদান যা ম্যালওয়্যার কোডকে অস্পষ্ট, দুর্বোধ্য বা জটিল করে। কোনো যদি নিরাপত্তা বিশ্লেষক বা সিস্টেম অ্যাডমিন তারা করে কি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই সন্দেহজনক যে সফটওয়্যারগুলো আছে ম্যালওয়্যার, এগুলো রিড করতে চেষ্টা করে। অনেক সময় যে ম্যালওয়্যারগুলো এত গভীর এবং এত ডেঞ্জারাস হয় যে সাধারণভাবে তাদের রিড করা যায় না, তখন করে কি এর কোডগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করে যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আছে এবং যারা ম্যালওয়্যার অ্যানালাইসিস তারা। কিন্তু অবফাস্কেটর যেটা করে সেটা হচ্ছে ম্যালওয়্যারের ভিতরে যে কোড, এটা এমন দুর্বোধ্য করে যে এটা সহজে বোঝা যায় না আসলে কোডটা কি, এটা কি কোনো সিস্টেমে সাপোর্ট দিতেছে নাকি এটা ম্যালওয়্যার, এটা বোঝা যায় না। প্যাকার, প্যাকারের কাজ হচ্ছে ম্যালওয়্যারের এতগুলো জিনিসটা একদম সংকুচিত, কম্প্রেস করা, একদম ছোট বানানো, অগুরুত্বপূর্ণ কইরা ফেলানো, এটা হচ্ছে তার কাজ। পেলোড, এ হচ্ছে মারাত্মক জিনিস। যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তারা প্রায় একটা কথা বলে পেলোড ডিজাইন, পেলোড ডিজাইন। পেলোড ডিজাইন মানে ম্যালওয়্যার ডিজাইন, এবং ম্যালওয়্যারের মধ্যে মেইন অংশ হচ্ছে পেলোড। এই পেলোডে যে কমান্ড এন্ড কন্ট্রোল থাকবে, পেলোড সেইভাবেই কাজ করবে, পুরো ম্যালওয়্যারটা এইভাবেই কাজ করবে। ম্যালিসিয়াস কোড, এটা হচ্ছে যারা ম্যালওয়্যার তৈরি করে তারা সাধারণত এই কোডের মাধ্যমেই পুরো ম্যালওয়্যারটাকে কমান্ড এন্ড কন্ট্রোল দেয়, ম্যালওয়্যারটা সেভাবে কাজ করে। জাভা অ্যাপলেট, অ্যাক্টিভএস কন্ট্রোল, ব্রাউজার প্লাগইনস, পুশিং কন্টেন্ট, অর্থাৎ ম্যালওয়্যারের কেন্দ্রীয় শক্তি যা একে কার্যকর ও বিপজ্জনক করে তোলে। একটু পড়ি। ম্যালিসিয়াস কোড হলো ম্যালওয়্যারের মূল নির্দেশনামূলক অংশ যার কার্যকারিতা নির্ধারণ করে। এই কোডের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘন, ক্ষতিকর কমান্ড কার্যকর করা এবং অনুমোদিত কাজ সম্পন্ন করা হয়। ম্যালিসিয়াস কোড বিভিন্ন রূপে দেখা যেতে পারে, যেমন জাভা অ্যাপলেট, অ্যাক্টিভএস কন্ট্রোল, ব্রাউজার প্লাগইনস, পুশ কন্টেন্ট। এবং এর ফলে দেখা গেল যে অ্যান্টিভাইরাস সহজে ডিটেক্ট করতে পারে না। তো এই হচ্ছে
একটা ম্যালওয়্যারের কয়েকটা অংশ। ম্যালওয়্যার কিন্তু এমন না যে ধুমধাম করে আপনি ডিজাইন করে ফেলাইলেন। যেমন আমরা যদি ছোট একটা সফটওয়্যার ডিজাইন করি ধুমধাম করে ডিজাইন হয়ে যায়, কিন্তু ম্যালওয়্যার এরকম না, কতগুলো অংশ আছে এবং ধাপে 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 ভাগ কইরা এটা করা হয় যেন এটা অ্যান্টিভাইরাসকে এবং সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দিতে পারে। তাহলে ম্যালওয়্যারের পার্টগুলো কি কি? ক্রিপ্টার, ডাউনলোডার, ড্রপার, এক্সপ্লয়েট, ইনজেক্টর, অবফাস্কেটর, প্যাকার, পেলোড, ম্যালিসিয়াস কোড। তো সবশেষে যেটা বলতে চাই, একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আপনি সবসময় আপনার অ্যান্টিভাইরাস আপডেট রাখবেন, আপনার উইন্ডোজকে আপডেট রাখবেন এবং সন্দেহজনক কোনো ফাইল, লিঙ্ক কিংবা সফটওয়্যারে আপনি ক্লিক করবেন না এবং লোভে পড়বেন না। আর একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের কাছে আমার এটাই আবেদন এবং নিবেদন থাকবে যে আপনারাও আপনাদের যে সিকিউরিটি সফটওয়্যারগুলো আছে সেগুলো সবসময় আপডেট রাখবেন এবং নিজেকে সবসময় চৌকস রাখবেন এবং প্রচুর পড়াশোনা করে বাজারে লেটেস্ট কি ম্যালওয়্যার আসছে সেগুলো সম্পর্কে আপডেট থাকবেন। তো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন, সেখানে আমরা অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট নিয়ে কথা বলবো। তো ওকে, টাটা, বাই বাই।